বন্ধুরা, আজকে আবার অ্যাভাব 60দের মানে রিটায়ার পার্সনদের যে ক্লাবটি আছে, ক্লাব না, তাদের ক্লাব বললে ভুল হবে, বসার জায়গাটি আছে তাদের 8 থেকে 80। তো আজকে আবার তেনারা আমাদের বাড়িতে সন্দেহ একটি খাওয়া দাওয়ার আয়োজন করছে। রাত্রে ডিনারই সন্দেহ থেকেই হচ্ছে। প্রথমে স্ন্যাক্স হিসেবে ছিল চপ, সিঙ্গারা, তারপরে চা, তারপরে তাদের 16 জনের মধ্যে ভীষণ গল্প, আড্ডা, গান, আবৃত্তি, জোকস, কবিতা। আমিও সামনে থেকে আমার ঘরের ব্যালকনি থেকে, জানলা থেকে তাদের কথোপকথনগুলো শুনছি এবং খুব ভালো লাগছে। অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, যেগুলো আমরা অনেকেই জানি না। বেশ ভালো লাগছে। তো তাদেরই একটি বেশ অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চট করে ভিডিওটি বানালাম। নাহলে আজকে আমার ভিডিওটা বানানোর খুব একটা ইচ্ছা ছিল না। ওদের আজকে রান্না হচ্ছে মুসুর ডাল, এঁচোড়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি, পমফ্রেট মাছ হচ্ছে, সেটা কিছু একটা পমফ্রেট মাছের সুন্দর কিছু হচ্ছে, আর আছে চাটনি। আমাদের খুব ভালো লাগে সবাই মিলে মিলিত হয়ে একটি সন্ধ্যা, একটি কিছুক্ষণ সময় তারা একসাথে বসে আনন্দ করে, গল্প করে। খুব প্রয়োজন এটা। তো এই যে প্রসূনরা আছেন, উনি বলছিলেন বয়স তো অঙ্কের মতো, এক এক বছর পেরিয়ে যাবে, কিন্তু মনটা আমাদেরকে বয়স্ক হতে দেওয়া চলবে না, আনন্দ করে থাকতে হবে। কথাটা অতীব সত্যি, খুব দরকার মানুষের জীবনে আনন্দ করা। সেই হিসেবেই ওনারা বলছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে অনেক দুঃখ কষ্ট গেছে, প্রচুর। তার প্রতিদিনই একটি মৃত্যুর মতো, কিন্তু তিনি সেই মৃত্যুটিকে বা তার কাছের মানুষদের এত দুঃখ কষ্ট হয়েছে, সবসময় সেটা দুঃখ তো কখনো পয়সা দিয়ে শেষ হয়ে যায় না, কিন্তু ওনারা দুঃখের সময়তেও তখন সেইটা নিয়ে গান, সেটা নিয়ে কবিতা লিখেছেন। যদি তারা বসে যেতেন এত দুঃখ পেয়ে, তাহলে হয়তো আর রবীন্দ্রনাথের এত গান, এত কবিতা, নজরুলের এত গান, এইগুলো থাকতো না। কথাটা অতীব সত্যি। তাদের জীবনে প্রচুর 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 বড় বড় দুঃখ ছিল। সেটা তো আমরা সবসময় দেখি। স্বামী বিবেকানন্দদের জীবনে কত বড় দুঃখ ছিল, তার মা কত আঘাত পেয়েছেন। তো কথাগুলো শুনতে খুব ভালো লাগলো। এবার ওনাদের যে সুন্দর একটি আলোচনা হচ্ছিল, খুব হাসির অভিজ্ঞতা, সেইটা একটু তোমাদের সামনে তুলে ধরছি। তো একজন তার জীবনের সুন্দর অভিজ্ঞতা জানালেন যে আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে একবার নয় দুবার করে এলটিসি দিয়েছিলেন, যাতে আন্দামান যাওয়ার জন্যে। দুবার করেই এলটিসিটা আন্দামান যাওয়ার জন্যই দিয়েছিলেন। তো প্রত্যেকেই মোটামুটি আন্দামানটা দুবার করে গেছেন। তো আজকে 16 জনের মধ্যে আমি ওনার নাম এখনও জানি না, আমার সাথে আলাপ নেই। তো উনি একবার ওরকম সেকেন্ড টাইম আন্দামান যাবেন। হঠাৎ করে শুনতে পান যে আগামী কাল কোনো ঝামেলা আছে, বন্ধ টন্ধ হবে। ট্রেনের টিকিট কেটেছিলেন, ট্রেন ক্যান্সেল। শতাব্দীতে কেটেছিলেন, তারপরে
রাত্রেবেলায় এয়ারপোর্টে থাকবেন, ভোরবেলায় তখন একটি মাত্র আন্দামানে ইন্ডিয়ান এয়ারলাইন্সেরই ফ্লাইট ছাড়তো। না, তারপরে আবার ছেড়েছিল কিংফিশার ছিল, জেট এয়ারওয়েজ ছিল। তো যাই হোক, ভোরবেলায় উনি ইন্ডিয়ান এয়ারলাইন্সটাই ধরবেন এটাই প্ল্যান করেছেন। এবার উনি তখন ভাবছেন কী করে আমি যাব। তখন একজন ওনাকে বুদ্ধি দিয়েছে, তুমি এক কাজ করো, দুর্গাপুর মেইন হসপিটালের কাছে চলে যাও। দুর্গাপুর হসপিটালের কাছে গিয়ে দেখো অনেক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে, হ্যাঁ সত্যিই থাকে, সেখান থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করো। তো সেখান থেকে উনি একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন এবং তিনি ওই অ্যাম্বুলেন্সে চেপে রাত্রেবেলায় রওনা হন দুর্গাপুর থেকে। বর্ধমানের কাছে বর্ধমান জেলায় গলসি বলে একটি জায়গা আছে, খুব বিখ্যাত জায়গা গলসি। এবার গলসি যখন ফ্লাইওভারে উঠবে তখন ভদ্রলোক দেখছেন ওখানে ভীষণ হইচই হুল্লোড়, লাঠি, পুলিশ, এইসব খুব দাঙ্গা হাঙ্গা হচ্ছে। উনি তো ভয় পেয়ে গেছেন। আর যে চালক ছিলেন সে তখন বলেছে, কাকু আপনাকে কিন্তু একটা লুঙ্গি পরে যেতে হবে আর স্ট্রেচারে শুয়ে থাকবেন, লুঙ্গি পরে যাবেন, যখন কোনো কোথাও ঝামেলা কোথাও কিছু থাকবে না তখন আপনি বসে বসে যাবেন, কিন্তু লুঙ্গি আপনার পরনে থাকবে। অক্সিজেন মাস্কটা তখন আপনি লাগিয়ে নেবেন, কিন্তু অক্সিজেন আপনাকে দেওয়া হবে না। এইভাবে তো ব্যাস এই ঝামেলায় পড়লো। এবার ভদ্রলোক বলছে, আমার তো তখন বুকটা দীপ দীপ করছে, কী হবে। তখন ছেলেটি বলে, কাকু আপনি শুয়ে পড়ে মাস্কটি লাগিয়ে নেন। আর ও ওপরে নীল বাতিটা প্যাঁ 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 করে খুব জোরে চালাচ্ছেন। গাড়ি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। পুলিশ একদম দুই পাশে দাঁড়িয়ে অন্য লোকেদেরকে লাঠি মেরে তারা সেই তখন ছুটে পালাচ্ছে, পুলিশের লাঠি চার্জ হচ্ছে, ছুটে চলে যাচ্ছে। এবার ভদ্রলোক তখন এই ছেলেটি তখন অ্যাম্বুলেন্স ড্রাইভার, সেই গাড়ি নিয়ে ছুটছে। তো ভদ্রলোক একবার মাথা তুলে দেখছেন, তখন বলছে, কাকু না না, এখনও বিপদ কাটেনি, আপনি কিন্তু শুয়ে পড়ুন। উনি শুয়ে 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 তারপরে কিছুটা পেরিয়ে গেছেন, তারপর আবার উঠে বসে গেছে, যথারীতি অধিক রাত্রে এয়ারপোর্টে পৌঁছে যান। তখন সবাই প্রশ্ন করছে, এখানে তাহলে কি আপনি এয়ারপোর্টে লুঙ্গি পরেই নামলেন? বলছে না, তখন আমি এই অ্যাম্বুলেন্সে বসেই লুঙ্গিটি চেঞ্জ করে প্যান্ট পরে নিই এবং ড্রাইভারকে তো তার পেমেন্ট দিলামই, উপরন্ত তাকে মিষ্টি খাওয়ার জন্যে মানে আরও কিছু বেশি টাকা দিয়ে আমি তারপরে এয়ারপোর্টে নেমে গেলাম। তো সত্যি এইটাও একটা খুব বড় অভিজ্ঞতা। যাই হোক, ভগবান না করুন এরকম অভিজ্ঞতা কাউকে নিতে হোক। তাই এই অভিজ্ঞতাটি মানুষের জীবনে, মানুষের সাথে মিশলে কত অভিজ্ঞতার কথা পাওয়া যায় না। তো আজকে আমাদের বাড়িতে এই ওদের পিকনিকটি হচ্ছে বলে হয়তো কখনো উনি ভদ্রলোক যদি গল্পটি বলতেনও, সেটি হয়তো আমার হাজব্যান্ডরা সকালবেলা যখন একসাথে বসে বা সন্ধ্যেবেলা যখন বসে হয়তো শুনতে পেতেন। কিন্তু অনেক সময় সব গল্প তার এসে বাড়িতে বলা সম্ভব হয় না, বা হয়ও না, সবারই সেটা নেচারও থাকে না যে সব গল্প এসে বাড়িতে বলা। তো যাই হোক, তাদের এই গল্পটি শুনে আমার খুব মনোমুগ্ধ হলো। বা সব গল্পগুলো শুনলাম, কত সুন্দর তেনারা গল্পগুলো করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে কত দুঃখ, আর একজনের কারো জীবনে বললেন যে ৮ বছর বয়স থেকে তিনি সংসারের দায়িত্ব নিয়েছিলেন, মসজিদে কাজ করতেন, তারপরে পারিশ্রমিক পেতেন, তারপরে তাদের সংসার চলতো, মা বাবা ছিলেন। তারপরেও যখন তাকে কষ্ট দেওয়া মানে খুব কষ্ট পেতেন, তখন ছেলের খুব অসুখ করেছে, তাকে ডাক্তার দেখানোর পয়সা নেই, তখন বলেছিল যে তুমি এই কাজটি করে দাও, তারপরে তুমি পয়সা পাবে, তারপরে ছেলের ট্রিটমেন্ট হবে। তখন নাকি উনি ওই ফুল বাগিচায় গানটি গেয়েছিলেন। তো আমি তেনার নামটি এই মুহূর্তে আমার যে মনে পড়ছে না, বা হাজব্যান্ড বাইরে, সেই কথাটা এখন তাদেরকে জিজ্ঞাসাও করতে পারছি না। তবে এই গল্প যারা জানেন তাদের হয়তো মনে পড়বে, আর আমি লেখার সময় লিখে দেবো তার নামটি কী, যে ফুল বাগিচায় যিনি গানটি লিখেছিলেন। তো এইসব ওনাদের অনেক গল্প হচ্ছিলো, তারপর ওনারা আবার খুব আনন্দ, নানা রকম জোকস, আনন্দ ফুর্তি করছেন। তো এই আজকে আমিও এইভাবে একটু আপনাদের সামনে ভিডিও তুলে ধরলাম। অশান্তিকেও শান্তিরূপে গ্রহণ করতে হবে।
তবেই শান্তি পাওয়া যাবে। শান্তিটা সত্যিই খুব দরকার, সেটা নিতেও জানতে হবে, ভালোবাসা নিতে জানতে হবে, বন্ধুকে সুন্দরভাবে নিতে হবে। বন্ধু তো হাত বাড়িয়ে যখন দেবে সাহায্য করতে, সেই বন্ধুকেও আমাকে আলিঙ্গন করে নিতে হবে। তাকে তুচ্ছ করে দিলে সে কিন্তু আর নেক্সট টাইম আমার কাছে সে আদর করে ফিরে আসবে না। আর আদর ভালোবাসা জিনিসটা এমনই, সেটা একবার চলে গেলে আর কিন্তু ফিরে পাওয়াও খুব মুশকিল হয়। সেই জন্যে সব মিলেমিশে দেখুন তো এই বয়স্করা কত সুন্দর আছে। তো খুব ভালো লাগে, ভগবানের কাছে কামনা করি ওরা সবাই এরকম এরকম যারাই আছে, খালি এরাই 16 জন 20 জন বলে নয়, যেনারা এরকম আছেন সবাই একটু যেতে তো একদিন হবেই সবাইকে, একটু সুস্থভাবে আনন্দ করে খুব বিরাট অসুখ না করে সুস্থ মনে তারা তো এটা ভাববে যে আমরা কিন্তু শেষ বয়সটাতেও অনেক আনন্দ করেছি। এইভাবেই যেন তারা সবাই থাকতে পারেন, যারা সিনিয়র সিটিজেন হয়ে গেছেন তারা যেন সত্যিই এরকমভাবে আনন্দ করে থাকতে পারেন, বা সবাই এক এক জায়গায় এরকমভাবে মিলিত হয়ে আনন্দ ফুর্তি করে, অনেক জায়গায় আছেই এটা থাকা হয় বা একটা একটা চল উঠেছে, হয় খুব ভালো, আগেও ছিল। এরকমভাবে থাকুন, আনন্দ পাবেন, শান্তি পাবেন। সবসময় ঘরে ভালো লাগে না, কারণ ঘরে সবসময় নানান রকম আলোচনা, অনেক দুঃখ কষ্ট থাকে। বাইরে বেরিয়ে একটু শান্তিতে থাকতে পারলেই অনেকটা হালকা হওয়া যায়। তো চলুন, আপনাদের ভিডিওটি বা এই অভিজ্ঞতার কথাটি কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন। টাটা। রাত্রি সবারই যেমনই যাক না কেন, তবুও যখন ভিডিওটি শেষ করব, টাটা বলেও শুভরাত্রিটা একবার আপনাদের অবশ্যই বলবো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এইরকমভাবে থাকবেন, সবাইকে আনন্দে রাখার চেষ্টা করবেন। আনন্দ দেওয়ার মতো জিনিস নেই, আনন্দ দিতে পারলেই আনন্দ পাওয়া যায়। শান্তি দিতে কাউকে অন্যকে শান্তি দিতে পারলেই শান্তি পাওয়া যায়। হ্যাঁ, যেমন কারো খিদে পেয়েছে তাকে খাইয়ে যেমন আনন্দ হয়, তার খালি পেটটা বুঝতে পারলে, সেরকম আনন্দ শান্তিটাও তাই। এটা কোনো পয়সার বিনিময়ে হয় না, ভালোবাসাটাও তাই কোনো পয়সার বিনিময়ে হয় না। এটা একটা মানুষের কাছে পাওয়া মানে বিরাট প্রাপ্তি। চলুন, শুভরাত্রি আবারও বলে শেষ করলাম।